এই দুইয়ের পার্থক্য বিশেষ করে আমাদের মতো দেশে বা পশ্চাৎপদ দেশে কালচারালি যারা একটু ব্যাকওয়ার্ড থাকে তাদের, বা ধরেন জমির আল নিয়ে মারামারি হওয়া, অ্যাগ্রো ব্যাকগ্রাউন্ড, তারপরে যে কোনো ধরনের স্বার্থের সামান্য কোনো, এমনকি ভাই বোনের মধ্যেও সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক, একেবারে একই মায়ের গর্ভে জন্ম নেওয়ার পরেও দেখা যায় যে নানান রকম সমস্যা তৈরি হয়, তর্ক হয়, বিতর্ক হয়, এবং প্রায়শই দেখা যায় যে বিতর্কটা শেষ পর্যন্ত ঝগড়া, ঝগড়া থেকে সংঘাত, সংঘাত থেকে সংঘর্ষ, সংঘর্ষ থেকে আর একটা কখনো কখনো ওটা আরো খারাপ দিকে যায়। এটা যেমন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেও কিন্তু আমরা দেখেছি। এমনকি আন্তর্জাতিক অঙ্গনের যে এই মুহূর্তের আলোচনাগুলি চলছে, এবং গতকালকেই সুইজারল্যান্ডে যে চুক্তি হলো, যদি আমরা এই চুক্তি হওয়া বা না হওয়ার প্রক্রিয়ার অথবা এই পর্যন্ত আসার বিষয়টিকে খেয়াল রাখি, অথবা এর বাস্তবায়ন হবে কি হবে না তার গতি প্রবাহের দিকে যদি নজর রাখি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে একটি স্বাস্থ্যসম্মত বিতর্কের সংস্কৃতি একটি রাষ্ট্র অথবা আন্তর্জাতিক সমাজ ব্যবস্থার মধ্যে কাঠামোবদ্ধ করা এবং এটাকে গ্লোবাল সিভিলাইজেশনের একটা বিল্ট ইন কম্পোনেন্টে স্টাবলিশ করতে পারাটা সিভিলাইজেশনের জন্যই কিন্তু একটা বড় আশীর্বাদ। তো সেই অর্থে বিতর্ক করার যোগ্যতা এবং একটা সত্যকে আবিষ্কার করা এবং সেই সত্যটাকে মানুষের কল্যাণে লাগানোর জন্যই সত্যটা খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করা, কখনো ভুল হলে পরে আবার নিজে নিজেই সেটাকে পরিবর্তন করার মতো মন মানসিকতা থাকা, ফ্লেক্সিবিলিটি থাকা, এই পুরো মনোজগৎটাই কিন্তু হচ্ছে একটি মানুষের মনোজগৎ। আমরা যদি এই মিল্কি ওয়ের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান আইনস্টাইনের মনোজগতের দিকে তাকাই, এবং আমরা অনেকেই জানি যে তার এই বিরল প্রতিভার কথা চিন্তা করে একদল লোক কিন্তু তার মস্তিষ্ক চুরি করেছিল, জানেন তো ওটা আপনারা অনেকে নিশ্চয়ই জানেন, এবং বহুদিন পরে আবার সেটা উদ্ধার করা হয়েছে। কি এমন আছে তার মস্তিষ্কের মধ্যে, যাই হোক, সেটা কিন্তু এই বিরল গুণটা, যেই বিরল গুণটার কারণে একজন মানুষ এই কাজটাই যদি সংঘবদ্ধভাবে অনেক মানুষ করতে পারে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? একজন আইনস্টাইন যদি এই কাজ করতে পারেন, তাহলে যদি আরো অনেকগুলি মানুষ যদি একই রকম চিন্তা করতে পারেন, উনি তো রক্ত মাংসের মানুষ, মারাও তো গিয়েছেন, এমনকি 1000 বছর আগে যখন আমাদের মানুষের সভ্যতাকে সঠিক পথে নেওয়ার জন্য যখন ধর্মের আবির্ভাব ঘটেছে, এবং তারও আগে যখন সমাজে বিভিন্ন রকম সনাতন ধর্মীয় সংস্কৃতির প্রথা চলেছে বিভিন্ন গোত্রের মধ্যে, সেটা ভারত উপমহাদেশেই হোক, সেটা আপনার অ্যামাজনেই হোক, অথবা সেটা আপনার চীনেই হোক, অথবা সেটা পার্সিয়ান সিভিলাইজেশনে জারাথুস্ত্রের আবিষ্কৃত হওয়ার, জন্ম নেওয়ার আগের কথাই হোক না কেন, দেখা গিয়েছে এই প্রত্যেকটা মানুষই কিন্তু যখন তার সংক্ষিপ্ত আয়ুষ্কালের মধ্যে একটা পর্যায়ে কিন্তু নিজেই প্রশ্নবিদ্ধ করেছেন যে কোথা থেকে আসলাম, কোথায় যাব, এবং সমাজের এই সমস্যাগুলির কি সমাধান হতে পারে। গৌতম বুদ্ধের কথা আমরা জানি, রাজপুত্র কেমন করে অশান্তির মধ্যে পড়ে গেলেন, বাস্তব জীবনের এই সমস্ত এমনকি পশু পাখি মারা, এই সেই দেখে থেকে কি পরিমাণ সংবেদনশীল মন এর সমাধান খোঁজার জন্য কি পরিমাণ ব্যস্ত হয়ে গেল, এবং তারপর কত বছর ধ্যান করার মধ্য দিয়ে সে তার মতো করে নির্বাণার তত্ত্বটা তিনি পেলেন, এবং তিনি নিজেও যেমন প্রশান্তি লাভ করলেন, তেমনি মানব জাতির জন্য তিনি এই দর্শনটাকে হাজির করলেন, নির্বাণা লাভ করো এবং নিজের মধ্যেই নির্বাণা লাভের প্রক্রিয়াটাকে আত্মস্থ করো। এই তো তার মানেই হচ্ছে এই যে নিজের মধ্যেই কিন্তু তাকে এ বিষয়ে একটা যুদ্ধ করতে হয়েছে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনটা কেন কি শেষ পর্যন্ত কিভাবে এগুলো
করতে 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 তারপরে গিয়ে কিন্তু তার মতো করে একটা সমাধান দিয়েছে। এই সমাধানগুলি কতটা ইউনিভার্সাল অথবা কতটা সঠিক বেঠিক আমি ওটা একটা আলোচনা, ওটা একটা কম্পারেটিভ থিওলজির আলোচনা, ওটা ধর্মতত্ত্বের আলোচনা অথবা ধরেন দর্শনের আলোচনা অথবা কম্পারেটিভ ফিলোসফি, কম্পারেটিভ ওখানে আমি যাচ্ছি না। আমি থাকছি এখানে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এরকম একটা সিদ্ধান্তে একজন যুক্তিবাদী মানুষ, একজন জ্ঞানী, একজন প্রজ্ঞাবান মানুষ আসেন, সেই প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে একটা বিতর্কের প্রক্রিয়া। তা কখনো কখনো একজন একক মানুষের মনোজগতের মধ্যেও কাজ করতে পারে, আবার তা কখনো কখনো দৃশ্যমানভাবে আনুষ্ঠানিকভাবে অনেকগুলি মানুষের মধ্যেও হতে পারে। কিন্তু এটা যদি খুব সুশৃঙ্খল হয় তাহলে সেটা কিন্তু শেষ পর্যন্ত এই বিতর্কের প্রক্রিয়া এমন একটা সমাধান উৎপাদন করে এই সমাধানটাই কিন্তু সভ্যতার জন্য একটা বিরাট সম্পদ। সেই অর্থে সঠিক বিতার্কিকরা সভ্যতার জন্য একটা বড় সম্পদ। আমি আমার বক্তব্যের এই পর্যায়ে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকল বিতার্কিককে বাংলাদেশের কল্যাণের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, রাষ্ট্রের জন্য ভবিষ্যতের সম্পদ হিসাবে আমি বিনীতভাবে ঘোষণা করছি। স্পেশাল মডারেটর অধ্যাপক শামীম রেজা আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ছোট ভাই। আমি নিজে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমাদের সম্পর্ক বহু পুরনো। ওরা যখন ফার্স্ট ইয়ারে ঢুকেছে সম্ভবত তখনই আমরা নেতা বোধ হয় না, যোগ্যতা ছিল কিনা জানি না, কিন্তু ওরা নেতা মনে করতো আর কি। তো ফলে আমি খুব নির্দ্বিধায় বলতে চাই, খুব সঠিক লোকজনকে আপনারা যুক্ত করেছেন এবং আমার পক্ষ থেকেও আপনারা করতালিতে আমাকে রাখবেন। আমি শামীম রেজাকে একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে সে এটাকে প্যাট্রোনাইজ করে। আমি ইউএনডিপি এবং অস্ট্রেলিয়ান এইড তো এই দুইটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেও সকলের পক্ষ থেকে একটা বিশেষ কৃতজ্ঞতা জানাই আপনাদের যে তারা ঠিক এ ধরনের এরিয়াগুলিকে বেছে নিয়েছেন তাদের কাজের জন্য। এবং এই দুইটি প্রতিষ্ঠান ইউএনডিপি এবং অস্ট্রেলিয়ান এইডের তৎপরতার মধ্যে কি ধরনের একটা দূরদর্শী মানব কল্যাণের চিন্তা কাজ করে তার একটা রিফ্লেকশন হচ্ছে এই ধরনের কাজের পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রে তাদের এনগেজমেন্ট।